হ্যালো গাইস, আশা করি অনেক ভালো আছো তোমরা। আমরা কী নিয়ে কথা বলছিলাম? আমরা কথা বলছিলাম হচ্ছে কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে। এবং তোমরা নিশ্চয়ই এর আগের এপিসোডটা দেখেছো, যেখানে আমরা তোমাদের ফিজিক্স বইয়ের একদম শুরুর প্রায় মোটামুটি অর্ধেক চ্যাপ্টারগুলো ইনস অ্যান্ড আউটস মোটামুটি বেশ বিস্তর একটা আলোচনা করেছিলাম, যেখানে বিভিন্ন কলেজে যত ধরনের প্রশ্ন আসছে আমরা সব কিছু সমাধান করে দিয়েছিলাম কিন্তু। আর তোমরা নিশ্চয়ই এতটুকু তো জানো মনে হয় যে নটরডেম কলেজ, হলি ক্রস অথবা সেন্ট জোসেফ কলেজগুলো এটা মূলত কিন্তু মিশনারিজ কলেজ, মানে ইটস মেইনলি গভর্ন বাই ক্রিশ্চিয়ান কমিউনিটি। তো আসলে একটা মজার বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমি ধর্ম নিয়ে যদি কিছু বলতে চাচ্ছি না, বাট এই কলেজগুলোতে ডিসিপ্লিনটা এতটাই স্ট্রিক্ট যে তুমি মোটামুটি তোমাদের তো অনেকেরই স্বপ্ন থাকে, তাই না, যে আমি বুয়েটে পড়বো, ঢাকা ভার্সিটিতে পড়বো, বা ঢাকা মেডিকেলে পড়বো, বা এমবিবিএস পড়বো কোথাও না কোথাও থেকে, অনেক স্বপ্ন থাকে। তো দেখা যায় এই কলেজগুলোর স্টুডেন্টদের এই জায়গাগুলোতে যাওয়ার প্রবাবিলিটি অন্য অন্য কলেজগুলোর থেকে তুলনামূলক একটু বেশি। সুতরাং ভর্তি পরীক্ষাটাও কিন্তু অনেক টাফ হয়ে যায়। টাফ হয়ে যায় মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা, কিন্তু এটাকে একদম ফেলে দেওয়ার মতো না, ঠিক আছে? তো তোমরা আসলে ব্যাপারটা কি, যে এর জন্য আকাশকুসুম অনেক কিছু পড়া লাগবে না। মূল বইটা যাদের ভালো করে পড়া আছে, মানে এসএসসি লেভেলে যারা ফাঁকিবাজি করে নাই, এরা এখানে মোটামুটি চান্স পাওয়ার উপযুক্ত, যদি নেহায়েত ভাগ্য ফেল না করে তবে, ঠিক আছে? তো আজকে তোমরা মোটামুটি নিশ্চয়ই সবাই জানো যে আজকে কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি হচ্ছে তরঙ্গ শব্দ। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম, না গত ক্লাসে পড়িনি, গত ক্লাসে আমরা মেবি একদম বেসিক কয়েকটা জিনিস পড়ছিলাম। তরঙ্গ শব্দ থেকে আজকে আমরা মোটামুটি শুরু করব বইয়ের। বাট তার আগে তোমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি একটু করে নিই, সেটা হচ্ছে তোমরা মোটামুটি যারা আছো এই যে লেভেলে যারা আছো, তারা কিন্তু কিছুদিন পর কি ইন্টারমিডিয়েট উঠে যাবে না? তো ইন্টারমিডিয়েট উঠে যাওয়ার পর তুমি যে কলেজে ভর্তি হও না কেন, তোমার কিন্তু একটা ভালো প্রস্তুতি লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মোটামুটি একটা ভালো প্রস্তুতি না থাকলে তুমি কিন্তু প্রবলেমে পড়ে যাবা। তো আমাদের ensigner.com এখানে ঢুকে তুমি কিন্তু বেশ ম্যাগনিফিসেন্ট কিছু কোর্স পেয়ে যাবা। যেমন এটা কিন্তু মূলত বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য, বুয়েট বা ঢাকা ভার্সিটির জন্য। আর তোমরা তোমাদের কেউ যদি থাকো যে দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি 27 অথবা এসএসসি 26 ব্যাচ, তারা কিন্তু এই কোর্সগুলো নিতে পারো। এটা ফিজিক্সের ফুল কোর্স, এখানে প্রচুর স্টুডেন্ট, প্রায় 2000 স্টুডেন্ট। আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের দুইটা কোর্স, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফিজিক্সের। আমাদের ম্যাথের কোর্সটাও হয়তো বা দ্রুত তুমি এই পেজের মধ্যে পেয়ে যাবা। তো তোমরা যদি ফিজিক্সে ভর্তি হও, দ্যাট মিনস ইন্টারমিডিয়েটে, তোমরা যে চেষ্টা করবো হচ্ছে এইচএসসি 27, কারণ তোমরা এই বছর 2025-এ যারা এসএসসি পরীক্ষা দিলা, তারা অফিসিয়ালি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা হচ্ছে 2027 সালে। এই জন্য তোমরা 2027 ব্যাচ, তো তোমরা এই কোর্সটাতে অ্যাডমিট হয়ে যাবে। এবং আমরা এখানে তুমি কিছুদিন পর সেকেন্ড পেপারে নতুন একটা কোর্স দেখতে পাবা, যেটা 27 সালের জন্য সেকেন্ড পেপারে কোর্স। আর তোমাদের যারা সিনিয়র ভাইয়া আছে 26 ব্যাচ, তারা মূলত এই কোর্সটা করতেছে। এটাতে আমাদের প্রায় 1300-র কাছাকাছি স্টুডেন্ট আছে। তো এখানে তুমি যদি ক্লিক করো, ক্লিক করার পর একদম সিম্পল, ক্লিক করার পর এখানে তুমি বিস্তারিত যে দেখতে পাবা। আর কোর্সে মনে করো কি কি আছে, ডেমো ক্লাস দেখতে পাবো। যদি তুমি ডেমো ক্লাস দেখতে চাও, এখানে 4টা ডেমো ক্লাস দেওয়া আছে। তারপর কতগুলো ক্লাস আছে, কোন চ্যাপ্টারে কত, সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এবং টাইম ওই সাজায় দেওয়া আছে, দেখবা সিরিয়াল বাই সিরিয়াল, ঠিক আছে? পরীক্ষা দেওয়া আছে এখানে, এবং এখানে তুমি দেখতে পাবা যে কয়টা করে, যেমন ভেক্টর চ্যাপ্টারে 2টা পরীক্ষা আছে। এগুলো সব লক করা, কিন্তু তুমি এখন এটা আনলক করতে পারবা না। তুমি যখন এনরোল করবা এখানে, এই যে এনরোল করার পর দেখবা তোমার একটা প্রোফাইল ক্রিয়েট হবে, এবং তারপর তুমি খেয়াল করো এখানে একটা গোল সার্কেল আছে, দেখছো? ওই গোল সার্কেলে ক্লিক করার পর দেন তুমি একটা ড্যাশবোর্ড পাবে, মানে লগ ইন করার পরে সেই ড্যাশবোর্ডে যাওয়ার পর তুমি সব কিছুর অ্যাক্সেস পেয়ে যাবা। আর এখানে একটা কুপন কোড আছে, দেখো আমরা মাঝে মাঝে কুপন কোড অফার করি। যদি তুমি কোনো কুপন কোড পাও, এখানে তুমি কুপন কোড অ্যাপ্লাই করলে দেখবা কোর্স ফি কমে গেছে। বাট এখন আমি মনে করি এটা মোটামুটি মডারেট কোর্স ফি আছে, কারণ এটার কোর্স ফি ছিল 4200 টাকা, এটা আমরা কমিয়ে 2000 টাকা আনছি, যাতে একদম A to Z যারা আছে সবাই অ্যাফোর্ড করতে পারে কোর্সটাকে। কারণ আমরা চাই না যে শিক্ষা আসলে এত এক্সপেন্সিভ হোক যে আসলে কেউ পড়তেই পারছে না। আর বিলিভ ইট অর নট, দেখা যায় যে আমাদের এক একটা কোর্স, এই যে দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপার ফুল ফিজিক্স কোর্স, তুমি যদি কোনো কোচিংয়ে বা কোনো টিচারের কাছে পড়তে যাও, এখনকার যে 2025 সালের বাজার দর অনুযায়ী এটা মোটামুটি প্রায় 12 থেকে 15 হাজার টাকা ব্যয় হয়। বাট তুমি তার থেকে কমপক্ষে বিলিয়ন টাইম বেটার কন্টেন্ট পাবে এখানে। কারণ আমি এত অসাধারণভাবে পড়িয়েছি। আর আমি আসলে লাইভ ক্লাস কেন দিই, আমি তোমাকে একটা গোপন রহস্য বলি। আসলে দেখা যাচ্ছে যে আমি কোনো একটা ক্লাস যখন করাই, আমি আমার সর্বোচ্চ দিয়ে ক্লাসটা করাই, মানে আমি ওই বিষয় নিয়ে যাবৎকালে যা শিখছি তোমাদের উপযোগী করে আমি সেগুলোকে বলি। কিন্তু লাইভ ক্লাস হয়ে টায়ার্ডনেস থাকে অনেক, এই ফ্রিকোয়েন্টলি ক্লাসের কোয়ালিটি খারাপ হয়ে যায়। আমি আসলে লাইভ ক্লাসকে লিটারালি হেট করি, জাস্ট আই হেট লাইভ ক্লাস। কারণ ওখানে মেজরিটি ক্ষেত্রে দেখা যায় কথা থেকে পেঁচাল বেশি পড়া হয়। আর রেকর্ড ক্লাস, যেমন এই ক্লাসটা আমি কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা প্রিপারেশন নিয়ে ফুল ডাইনামিকভাবে রেস্ট নিয়ে ঠান্ডা মাথা দিন ক্লাসটা নিতে আসছি।
আমি প্রায় মোটামুটি 2-2.5 ঘন্টা ক্লাস নেওয়ার পরিকল্পনা আছে। তো রেকর্ড ক্লাসগুলো তুলনামূলক কোয়ালিটি অনেক ভালো থাকে। আর তোমরা বলতে পারো যে স্যার ইন্টারাকশন তো হইতেছে না, কে বলছে হইতেছে না? তুমি প্রত্যেকটা কোর্সের যে ক্লাসগুলো তার নিচে কিন্তু একটা করে কমেন্ট বক্স আছে, তুমি যদি একটু দেখো, আমি তোমাকে দেখাই, তাহলে আমি এখানে একটা লগ ইন করে নিই, দেখি লগ ইন হয় কিনা। এটা লগ ইন হবে মনে হয়, রাইট, লগ ইন হয়েছে। এটা আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপারের কোর্স, আমি দেখি একটা তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও এটাতে যাই, এটাতে আমি চেঞ্জ করে নিই। তুমি একটু লক্ষ্য করো, আমি তোমাকে দেখাচ্ছি। তোমরা অনেকে হয়তো বা মানে মনে করো যে এখানে আমি ইন্টারাক্ট করবো কীভাবে। ক্লাস ভিডিওতে যাও, কী ব্যাপার, এডিট প্রোফাইল কোড করা লাগবে। আচ্ছা, এডিট প্রোফাইলে কী কী করা লাগবে দেখি, আমি এডিট প্রোফাইল করে দিই। আপডেট প্রোফাইল হয়েছে, ও ডিস্ট্রিক্ট দেওয়া লাগবে। ওকে ওকে, নাও ডান, ইয়েস, ওকে হয়ে গেছে। ওটা হচ্ছে আমাদের ওই যে ফাইনাল ছিল না এর মধ্যে। যাক, আমি ভিউ লাইভ ক্লাস ভিডিওতে যাই, একটু লক্ষ্য করো। এখানে আমি যদি মনে করো ভেক্টর চ্যাপ্টারে যাই, ভেক্টর চ্যাপ্টারে এখানে দেখো এই যে কোশ্চেন অ্যান্সার 10, মানে এই ক্লাসে 10টা কোশ্চেন অ্যান্সার আছে। আমি যদি একটু নিচের দিকে যাই, তুমি দেখতে পাবা প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু কোশ্চেন অ্যান্সার আছে, প্রত্যেকটা ক্লাসের মধ্যেই। ওকে, মোটামুটি যে এখানে তুমি দেখতে পাবে, যেমন এটা 2টা কোশ্চেন অ্যান্সার আছে। আমি যদি এটাতে ঢুকি, দেখা যাক এটাতে কী আছে দেখি একটু আমরা। হ্যাঁ, এটাতে দেখো আমাদের রবিউল আওয়াল নামক এক ভদ্রলোক, সে একটা কোশ্চেন করেছিল এই ক্লাসে ঠিক নিচে, যেখানে তুমি কমেন্ট করতে পারবা। ঠিক আছে, আমি হাবিজাবি কমেন্ট করতেছি না। সে একটা কোশ্চেন করছিল, একটা ছবি দিয়ে কিছু একটা জানতে চাইছিল, সেটা কিন্তু দেখো ইনসাইনার.com থেকে এটা পার্সোনালি আমি রিপ্লাই দিয়ে দিয়েছি তাকে। প্রত্যেকটা ক্লাসের সাথেই তুমি এরকমভাবে কোশ্চেন করার স্কোপ পাবে। তো এর থেকে তোমার আর কি প্রয়োজন? আমি আসলে মনে করি যে দিস ইজ মোর দ্যান এনাফ। ডায়নামিক্সে যদি আমি যাই, তাহলে প্রথম ক্লাসে 10টা আছে, প্রথম ক্লাসে 10টা আছে। রিভিউ করতে বলতেছে, তাই না? দাঁড়াও দেখি, একটু দাঁড়াও তো দেখি। আচ্ছা, যাই হোক, আমরা একটু দাঁড়াও একটা সেকেন্ড। তো তুমি এখানে প্রত্যেকটার মধ্যে ঢুকেই কিন্তু মোটামুটি কমিউনিকেট করতে পারবো আমাদের সাথে। মেন আমার পয়েন্ট অফ ভিউ ছিল হচ্ছে এটা তো দাঁড়াও, আমি একটু দেখি, এটা করে তোমাকে দেখাই একটা জিনিস। হ্যাঁ, যেটাতে যাওয়ার জন্য ঝামেলাটা লাগলো সেটা হচ্ছে ডায়নামিক্সের প্রথম ক্লাসে ঢোকার চেষ্টা করতেছিলাম আমরা। এই যে প্রথম ক্লাসটা আসছে, দেখো প্রথম ক্লাসটা কিন্তু আমি অলরেডি এখানে সুন্দর করে সব কিছু বোঝাইছি। খুব ভালো কথা, ছোট্ট সোনামণিরা শুরু হয়ে গেছে। এখানে দেখো সমস্ত কমেন্টস এবং কীভাবে সুন্দরভাবে দেখো, একদম তুমি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যেভাবে কমিউনিকেট করো ঠিক সেই ফ্যাসিলিটিসটা তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। মানে প্রত্যেকটা ক্লাসের মধ্যে এভাবে কোশ্চেন অ্যান্সার আছে। তো আই থিঙ্ক যে তুমি যদি এরকম একটা ফ্যাসিলিটিস পাও, যেখানে তুমি একদম লাইভ ক্লাসে যা করতে তাই করতে পারতেছো, কিন্তু ক্লাসের কোয়ালিটি অনেক বেটার। আর লাইভ ক্লাস আসলে প্যাচাল পাড়া হয় বেশি, তুমি এটা যখন যেভাবে দরকার তুমি দেখতে পাবা। তো তোমরা এই কোর্সগুলোতে এনরোলমেন্ট করে ফেলো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ব্র্যান্ডিং করা হয়ে গেছে। এবার চলো আমরা মূল আলোচনায় ফেরত যাই। তরঙ্গ শব্দ। আচ্ছা, আমরা কিন্তু সকলে জানি যে তরঙ্গ আসলে একটা ভাইব্রেশন, তাই না? কোনো একটা ভাইব্রেশনকে যখন আমরা দেখি যে সে মুভ করতেছে সামনের দিকে, তখন আমরা এই ভাইব্রেশনকে বলি হচ্ছে একটা ওয়েভ। যেমন তুমি দড়ি ধরে ঝাঁকাতে পারো, অথবা পানিতে ঢিল ছুটতে পারো, এগুলো সব কিন্তু ওয়েভের এক্সাম্পল। তো ওয়েভ কত স্পিডে যাবে এটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে, ঠিক আছে? এবং তুমি মনে হয় জানো যে ওয়েভের একটা ওয়েভ লেংথ আছে। যেমন আমি যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত চিন্তা করি, এটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ লেংথ অথবা ল্যামডা। এবং এই ওয়েভটা কত স্পিডে যাবে সেটা যদি ভি হয়, তাহলে ভি মানে হচ্ছে এফ ল্যামডা। এখানে দুইটা সিম্পল জিনিস একটু মনে রাখবা, এটা যেন কোনোভাবে ভুল না হয়। এই ফ্রিকোয়েন্সি এফ, এটা ফিক্স থাকবে অলওয়েজ। এটা ইন্টারমিডিয়েট আরও ডিটেলস তোমাদের পড়াবো, ফিক্স থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। ল্যামডা চেঞ্জ হইতে পারে। কীভাবে ল্যামডা চেঞ্জ হইতে পারে? যদি কোনো ওয়েভ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, সাথে সাথে তার ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়। এবং মাধ্যম যত স্থিতিস্থাপক, সেখানে ভেলোসিটি তত বেশি। তাহলে এটা মনে রাখবে এভাবে যে বেশি স্থিতিস্থাপক মাধ্যমে তরঙ্গের বেগ বেশি, কথাটা জাস্ট মনে রাখবা। যেমন তোমাকে যদি বলা হয় যে পানি আর হচ্ছে লোহা কোথায় স্থিতিস্থাপক হতে হবে, সে অ্যান্সার হচ্ছে লোহাতে। তাহলে লোহার মধ্যে কিন্তু সাউন্ডের ভেলোসিটি বা ওয়েভের ভেলোসিটি বেশি হবে। তাহলে ভি মানে বেশি হওয়া মানে কি বোঝায়? ল্যামডা বেশি হবে। সুতরাং আমরা কি বুঝলাম এখান থেকে আমরা যে জিনিসটা মেইনলি পয়েন্ট আউট করবো সেটা হচ্ছে খাতাতে লিখে রাখো যে এফ ফিক্স থাকবে কিন্তু ল্যামডা বেশি হবে। যেমন আমি যদি বলি যে লোহাতে কোন একটা তরঙ্গের ল্যামডা আর পানিতে কোন একটা তরঙ্গের ল্যামডা কোনটা বড়? অ্যান্সার হচ্ছে লোহাতে বড়। এই কারণে তুমি যদি সাউন্ড ওয়েভের স্পিড চিন্তা করো, বাতাসে সাউন্ড ওয়েভের স্পিড কত বলো তো? বাতাসে
বাতাসে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড। তুমি যদি চিন্তা করো পানিতে বেগ কত, তাহলে পানিতে এই ভেলোসিটির মানটা হচ্ছে প্রায় 1600 মিটার পার সেকেন্ড। আর তুমি যদি চিন্তা করো লোহাতে শব্দের বেগ কত, তো লোহাতে শব্দের বেগ কিন্তু মোটামুটি প্রায় 5200 মিটার পার সেকেন্ড। তো এই ভেলোসিটির মানগুলো আলাদা আলাদা কেন হইলো বলো তো বাবা? এর মূল কারণ হচ্ছে বাতাসের থেকে পানির স্থিতিস্থাপকতা বেশি, পানির থেকে লোহার স্থিতিস্থাপকতা আরও বেশি। বাট অ্যাকচুয়ালি শুধু স্থিতিস্থাপকতা না, তোমরা মনে রাখবা যে ওয়েভের ভেলোসিটি মূলত এক্স্যাক্ট ইকুয়েশনটা হচ্ছে এরকম, রুট ওভার ইলাস্টিসিটি বা ই ডিভাইডেড বাই ডেন্সিটি রো। তার মানে যে কোনো একটা মাধ্যমের, এটা যদি তোমাদের বইতে মনে পুরাপুরি নাই, এই ইলাস্টিসিটি এবং রো এর অনুপাত যত বেশি একটা মাধ্যমের জন্য, সেই মাধ্যমে ওয়েভের ভেলোসিটিও তত বেশি হবে। এই কথাটা জাস্ট মনে রাখবা। তো ওয়েভের এখানে ফ্রিকোয়েন্সির সাথে কিন্তু কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সির সাথে একটা টাইম পিরিয়ডের সম্পর্ক আছে এরকম 1/t। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে হার্টস। তো এই জাতীয় অনেক কিছু তুমি ওয়েভে পাবা টুকটাক। প্রতিধ্বনি আছে, যেমন প্রতিধ্বনি মানে কি, যে আমি এখান থেকে কথা বলবো, একটা ওয়ালে ধাক্কা লেগে সেটা আবার আমার কাছে ব্যাক আসবে। তো এই বিষয়টা প্রতিধ্বনি, এগুলো তোমার কিন্তু ওয়েভ চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করা আছে। তো এখন চলো আমরা কিছু কোশ্চেন একটু দেখি। যেমন ধরো শব্দের তীব্রতার একক কি প্রথমে জিজ্ঞাসা করছে। তো তীব্রতা মানে তো জানো মনে হয়, তাই না? তীব্রতা মানে বোঝায় এটা হচ্ছে আই, যে প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু পরিমাণ পাওয়ার ট্রান্সমিট হচ্ছে সেটা হচ্ছে কি তীব্রতা। ঠিক আছে? মানে আমি যে কথা বলতেছি, আমি যদি এখানে একটা 1 বর্গমিটার ক্ষেত্রফল চিন্তা করি, তাহলে প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি ট্রান্সফার হচ্ছে, এটাকে তীব্রতা বলে। তো তীব্রতার একক কি হবে দেখো, এটা এটা এটার একক হচ্ছে ওয়াট, আর নিচে হবে হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে তীব্রতার একক হবে হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। সো সিম্পল, ক্লিয়ার? এটা কিন্তু ইন্টারমিডিয়েটের আছে বিস্তারিত, তোমাদের বই তো হালকা পাতলা দেওয়া আছে কিছু। এই জন্য কিন্তু বারবার আমি বলছিলাম যে তোমরা যারা কলেজ ভর্তি পরীক্ষা ভালো করতে চাও, তোমাদের মাথায় রাখতে হবে যে আমি ইন্টারমিডিয়েটের বইটা টুকটাক টুকটাক এখন থেকে করতে শুরু করব। ঠিক আছে? ইন্টারমিডিয়েটের বইটা যদি একটু টুকটাক টুকটাক দেখো, তাহলে তোমার এসএসসি পরীক্ষার হেল্প তো হবেই, মানে এসএসসির পড়াশোনাতে হেল্প তো হবেই, বরঞ্চ তোমার যে কলেজ ভর্তি পরীক্ষা সেগুলো অনেক বেটার হবে। আর তোমরা যারা ক্লাস 9-10-এ বসে এই ক্লাসটা দেখতেছো, তোমাদেরও বলি, তোমরা তোমাদের বাসাতে কোনো একটা বড় ভাইয়ের কাছ থেকে এটা পুরাতন ইন্টারমিডিয়েটের ফিজিক্স বই বা ম্যাথ বই, কেমিস্ট্রি বই রাখবা, একটু উল্টা দেখবা যে আসলে কী হয়েছে না হয়েছে, তাই না? কারণ আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে একদম অন্ধ থাকা থেকে সামনের পথ কত কষ্টের বা কঠিন সেটা সম্পর্কে আগে থেকে জেনে রাখা বুদ্ধিমানের কাজ। একদম চোখ বন্ধ রাখলে তো হবে না, একটু মাথা খুলতে হবে তোমার। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে বাতাস ও পানিতে শব্দের বেগ VA ও VW এবং তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এ ল্যামডা ডাব্লিউ হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? একটু খেয়াল করো। তাহলে আমাকে বলতেছে 2টা মাধ্যম, তাই না? প্রথমে বলছে হচ্ছে বাতাসে, তাহলে বাতাসের জন্য যদি আমার ভেলোসিটি হয় VA, তো সেখানে ফ্রিকোয়েন্সি হবে F আর তরঙ্গদৈর্ঘ্য হবে হচ্ছে ল্যামডা এ। আর পানি মানে ওয়াটার, সেখানেও ফ্রিকোয়েন্সি থাকবে F আর তরঙ্গদৈর্ঘ্য থাকবে হচ্ছে ল্যামডা ডাব্লিউ। তোমাদের আমি বলছিলাম 2টা মাধ্যমে ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হয় না। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবা? এখান থেকে ফ্রিকোয়েন্সি মানে বলতে পারবা হচ্ছে VAR বাই ল্যামডা এয়ার, আর এখান থেকে F ইকুয়ালস টু বলতে পারবা V ওয়াটার বাই ল্যামডা ওয়াটার। পারবা তো? এবার এই দুটা তো ইকুয়াল, বুঝতে পারছো দেখে? কোন দুইটা? এই যে VAR বাই ল্যামডা এয়ার ইকুয়ালস টু V ওয়াটার বাই ল্যামডা ওয়াটার। তাহলে আর গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে VAR ল্যামডা ওয়াটার ইকুয়ালস টু V ওয়াটার ল্যামডা এয়ার। সো এইটা হচ্ছে সঠিক তথ্য। দেখা যাক এটা আছে কিনা। এটা কি কোথাও আছে? V ওয়াটার ল্যামডা এয়ার, এই যে এটা খ নাম্বার হচ্ছে রাইট। তাহলে তুমি এটা ছোট্ট MCQ, বাট এর মধ্যে দেখছো কতগুলো কনসেপ্ট আছে, অনেকগুলো কনসেপ্ট আছে কিন্তু, যে ওয়েভ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে তার ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হয় না। এই কনসেপ্টের উপর ভিত্তি করে এটা দাঁড় করানো। এবার এখানে একটা তরঙ্গের চিত্র দিছে, যে চিত্র অনুযায়ী তরঙ্গটির পর্যায়কাল কত। তো এটা হচ্ছে আমাদের টাইম। তো দেখো আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটা হচ্ছে একটা ফুল তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের বা এতটুকু পথ অতিক্রম করতে যে সময় লাগে সেটা হচ্ছে তার পর্যায়কাল। তো পর্যায়কাল তো বুঝতে পারছো, 1 সেকেন্ড 2 সেকেন্ড। তো আমাদের এখানে পর্যায়কালের মান হবে হচ্ছে 2 সেকেন্ড। একদম সিম্পল, 2 সেকেন্ড। পরবর্তীতে কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে যে কোনো দোলকে ববের ঘনত্ব রো এবং দোলনকাল 2 সেকেন্ড, যদি ববের ঘনত্ব দ্বিগুণ করা হয় তাহলে দোলনকাল কত হবে? হ্যাঁ, এটা তো সরল দোলকের জিনিস। আচ্ছা, সরল দোলকে তোমরা একটা জিনিস পড়ছিলাম, মনে পড়ে? যে সরল দোলকের এই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে
আবার ফেরত আসছে যে সময়, এটাকে বলা হয় পর্যায়কাল টি, তাই না? এর মানটা কত হয়? 2π√L/g, এই হয় না? এবং তোমরা নিশ্চয়ই জানো যে এই পর্যায়কাল কিন্তু এই যে বব, এই ববের ভরের উপর নির্ভর করে না। ববের ভর যাই থাক না কেন, পর্যায়কালের মান সেম থাকবে যতক্ষণ পর্যন্ত কার্যকরী দৈর্ঘ্য এল এক আছে। তাহলে তোমাকে বলছে যে ববের ঘনত্ব দ্বিগুণ করা হয়েছে, তো কি হয়েছে তাতে? ববের ঘনত্ব দ্বিগুণ করো, 3 গুণ করো, তাতে কোনো লাভ হবে না। আমাদের পর্যায়কাল টি এর মানটা সেম থাকবে। টি এর মানটা কি থাকবে? টি এর মানটা সেম থাকবে। অর্থাৎ একটা সরল দোলকের ববের ঘনত্ব দ্বিগুণ হোক, 4 গুণ হোক, যাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত কার্যকরী দৈর্ঘ্য বা এল সেম থাকবে ততক্ষণ পর্যন্ত দোলনকালের কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারছো। এবার দেখি পরবর্তী প্রশ্নটা কি বলছে আমাদের, দেখি। আচ্ছা, এখানে ডট 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 দেখি যেন বলছে, কি বলছে এটা দেখি। ডট 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 তরঙ্গ সঞ্চালনের জন্য ডট ডট মাধ্যম প্রয়োজন হয়। আচ্ছা, মাধ্যম প্রয়োজন হয় কোন তরঙ্গের দৈর্ঘ্য? যান্ত্রিক তরঙ্গের জন্য। তাহলে এখানে প্রথমে দিবা হচ্ছে যান্ত্রিক। আচ্ছা, এটা মনে তুমি দেখতে পাচ্ছ না। প্রথমটা হবে হচ্ছে যান্ত্রিক। যান্ত্রিক মানে যে তরঙ্গের মধ্যে অণুগুলো ফিজিক্যালি কাঁপে। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য কি মাধ্যম প্রয়োজন রে? জড় মাধ্যম প্রয়োজন। ওকে, এটা তো শূন্যস্থান। এবার এখানে বলছে যে পৃথিবী, আরেকটা প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত কিলোমিটার। এগুলো সব তোমার নটরডেম, হলি ক্রস বা সেন্ট জোসেফের বিভিন্ন সময় আসা প্রশ্ন। দু একটা প্রশ্ন আমি নিজেও ঢুকাইছি, বাট মেজরিটি প্রশ্ন হচ্ছে অলরেডি বিভিন্ন সময় কমপ্লেক্সভাবে তোমাদেরকে জাজ করার জন্য দিয়েছে। আগে এগুলো ভালো করে দেখে ফেলো, এরপর তুমি আস্তে আস্তে কমপ্লেক্স প্রশ্ন পেয়ে যাবা। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পুনরায় প্রতিফলিত হয়ে সূর্যে পৌঁছাতে কত সময় লাগবে? আলোর দ্রুতি দেওয়া আছে। তাহলে তুমি কথাটা বুঝো মানে কি। এই যে সূর্য, ওকে, দিস ইজ সান। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো যাবে, আলো গিয়ে আবার ফেরত আসবে, তাই না? তাহলে এই পথটাকে আমি মনে করে বললাম হচ্ছে এস। তাহলে টোটাল পথ কতটুকু? 2s। 2s না? তাহলে এই 2s মানে হচ্ছে আলোর স্পিড তো c ইন্টু টি, সিটি। এই টি মানে কিন্তু যাওয়া প্লাস আসার মোট সময়। তাহলে তুমি যদি টি বের করতে চাও, টি, তাহলে তোমার টোটাল 2s কে ভাগ করবা হচ্ছে আলোর বেগ c দিয়ে। তো s মানে কতটুকু? s মানে হচ্ছে দূরত্ব 3.8। এটা আন্দাজ একটা মান বসাচ্ছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কি এটা? 3.8 ইন্টু 10⁻8 কিলোমিটার। তাহলে একে তুমি 10⁻3 দিয়ে গুণ করবা, আর নিচে ভাগ করবা আলোর বেগ দিয়ে। আলোর বেগ তো দেওয়াই আছে, আর তুমি তো জানো এটা 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি মান পাবা। দেখা যাক কত পাই আমরা। 2 ইন্টু 3.8 ইন্টু 10⁻8 ইন্টু 10⁻3, ফ্যান্টাস্টিক, ডিভাইডেড বাই 3 10⁻8। তাহলে মানটা আসতেছে হচ্ছে 2500। এ কি উদ্ভট একটা জিনিস। তোর এটা কোনো প্রশ্ন হয়েছে? যে বানাইছে গাঁজা খেয়ে প্রশ্ন করছে মনে হয়, একদম জাস্ট গাঁজা করে প্রশ্ন হয়ে গেছে। 33 সেকেন্ড। 2533 সেকেন্ড ওকে তুমি মিনিটে কনভার্ট করে ফেলো। 42 মিনিট। পাগলের ছাতা। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে আবার ফেরত যেতে 42 মিনিট সময় লাগে। তাই ওই কোশ্চেনটা আসলে কনসেপ্ট ঠিক আছে, কিন্তু কোশ্চেনের এই যে ডাটা মানটা চেঞ্জ করে উল্টাপাল্টা উদ্ভট জিনিস করে ফেলছে, বুঝছো? এটা আসলে ভুল করছে। আচ্ছা, ওকে, যাই হোক। এবার বলছে তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার, কম্পাঙ্ক এত হলে তরঙ্গের বেগ কত? ওকে, ফাইন। তাহলে v ইকুয়ালস টু এফ ল্যামডা। তো ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, তো ফ্রিকোয়েন্সি মান হচ্ছে 1/t ইন্টু ল্যামডা। বাকিটা মনে হয় পারবা করতে, কারণ তোমার ল্যামডা হচ্ছে 20 মিটার, কম্পাঙ্ক, ও আরে টাইম তো কম্পাঙ্ক তো সরাসরি দেওয়া আছে। কি করতেছি আমি এটা? দূর 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 ভুল করছি। ফ্রিকোয়েন্সি হচ্ছে 20, এটা কোনো কোশ্চেন, ইন্টু ল্যামডা হচ্ছে 20, এটা 400 মিটার পার সেকেন্ড, 400 মিটার পার সেকেন্ড। তো এটা কোনো প্রশ্নই না, একদম এটা কোনো প্রশ্নের জাতির মধ্যে পড়ে না। যাকে এবার দেখি কি বলছে। এই প্রশ্নটা ভালো প্রশ্ন, একটু মন দিয়ে দেখবা কিন্তু বাচ্চারা, এটা খুব মজার প্রশ্ন। বলছে যে একটি তরঙ্গ পি ও কিউ মাধ্যমে বেগ 400 মিটার পার সেকেন্ড ও 420 মিটার পার সেকেন্ড। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2 মিটার। পি মাধ্যমে 50 বার কম্পনে তরঙ্গটি কিউ মাধ্যমে কত দূরত্ব অতিক্রম করবে? কথাটা বুঝো। প্রথমে আগে আমাকে তুমি একটা কথা বলো। কি কথা বলবা? যে দুইটা মাধ্যম পি আর কিউ, দুইটা মাধ্যমে কি সেম থাকবে? ফ্রিকোয়েন্সি সেম থাকবে। কি সেম থাকবে? ফ্রিকোয়েন্সি সেম থাকবে, চেঞ্জ হবে না।
তাহলে পি মাধ্যমে শব্দে ওই তরঙ্গের বেগ হচ্ছে 400 আর কিউ মাধ্যমে হচ্ছে 420। তাহলে কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলো তো? যে মাধ্যমে বেগ বেশি সেখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে কিউ মাধ্যমে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। সো তুমি এখন যেটা করবা সেটা হলো এইটা বলে দিবা যে ল্যামডা অ্যাট কিউ মাইনাস ল্যামডা অ্যাট পি, এই দুটো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.2 মিটার। এইটুকু তুমি সরাসরি দেখে বুঝতে পারতেছো না বুঝতে? কারণ এখানে লেখাই আছে যে পিতে তরঙ্গের বেগ 400 আর কিউতে হচ্ছে 420। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল যে কিউতে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য আমি ল্যামডা কিউ লিখছি এখানে। এখন ল্যামডা কিভাবে পাওয়া যাবে? ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে ভি বাই এফ। তাহলে তুমি ল্যামডা কিউকে কি লিখতে পারবা? ল্যামডা কিউকে লিখতে পারবা ভেলোসিটি অ্যাট কিউ ডিভাইডেড বাই এফ মাইনাস ভেলোসিটি অ্যাট পি ডিভাইডেড বাই এফ, দুই মাধ্যমে এফ সেম, ইকুয়াল টু 0.2। এখন তুমি সবগুলোর মান বসায় ফেলো। তাহলে 1/f থাকতেছে, কিন্তু 1/f কমন নিবা। তাহলে ভেলোসিটি অ্যাট কিউ হচ্ছে 420 মাইনাস ভেলোসিটি অফ পি হচ্ছে 400 আর বিয়োগ করলে হবে হচ্ছে 0.2। তাহলে এখান থেকে দেখো তো ফ্রিকোয়েন্সি বের হয়ে গেছে না? এখান থেকে ফ্রিকোয়েন্সি বের হয়ে যাবে। দেখো তো ফ্রিকোয়েন্সি কত হবে? ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 20/0.2, মানে 100 হার্টস হচ্ছে ফ্রিকোয়েন্সি, 100 হার্টস। ব্যাস হয়ে গেছে কাজ। আমি আর একটু চেক করে নিই ঠিক আছে কিনা। 100 হার্টস, তাহলে এখানে তোমার হবে হচ্ছে 4.2, এখানে হবে 4, রাইট, 100 হার্টস ঠিক আছে। এবার বলছে যে পি মাধ্যমে 50 বার কম্পনে তরঙ্গটি, পি মাধ্যমে 50 বার কম্পনে তরঙ্গটি কিউ মাধ্যমে কত দূরত্ব অতিক্রম করবে, কিউ মাধ্যমে বলছে। তাহলে আমরা একটা জিনিস কিন্তু জানি, সেটা হচ্ছে কি জানি, যে তরঙ্গ যদি একবার কাঁপে তাহলে সে ল্যামডা পরিমাণ পথ যায়, দুইবার কাঁপলে কতটুকু যায় 2 ল্যামডা, তিনবার কাঁপলে কতটুকু যায় 3 ল্যামডা। তাহলে কয়বার কাঁপছে? 50 বার কাঁপছে। তাহলে আমার এস বের করা লাগবে। এস মানে হচ্ছে অতিক্রান্ত পথ, এস কোন মাধ্যমে? এস কিউ মাধ্যমে। তাহলে এস অ্যাট কিউ মাধ্যম ইকুয়ালস টু হচ্ছে এন ইন্টু ল্যামডা অ্যাট কিউ মাধ্যম। কথাটা বুঝছো কিনা দেখো। এন ল্যামডা কোথা থেকে আসলো? একবার কম্পন দিলে ল্যামডা পথ যায়, দুইবার কম্পন দিলে 2 ল্যামডা, তিনবার কম্পন দিলে 3 ল্যামডা। তাহলে যদি সে এন বার কম্পন দেয় তাহলে কতটুকু যাবে? এন ইন্টু ল্যামডা যাবে। সো তুমি এখন কি করবা দেখো, এন তো আছেই, আর ল্যামডা কিউকে কি লেখা যাবে? ভেলোসিটি কিউ ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। তো এন মানে হচ্ছে 50 ইন্টু ভেলোসিটি অ্যাট কিউ কত হবে? ভেলোসিটি অ্যাট কিউ হচ্ছে 420, 420, আর ফ্রিকোয়েন্সি কত আছে? ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 100। ব্যাস, তাহলে এখান থেকে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাচ্ছ। 50 ইন্টু 420 বাই 100। এই 420 মানে তোমরা জানো, আমাদের অ্যান্সার হচ্ছে 210 মিটার। দাঁড়াও, 210 মিটার লিখে তারপর তোমাকে 420 মানে বলতেছি। সো অ্যান্সার হয়ে গেছে কিন্তু আমাদের। তাহলে তোমাকে বলছে যে কিউ মাধ্যমে কতটুকু পথ যাবে, তো কিউ মাধ্যমে 210 মিটার পথ যাবে। বলতে পারো এখানে পি মাধ্যমে তো বলছে, পি মাধ্যম থেকে কম্পন আসছে, আর কম্পনটা পি থেকে যখনই কিউতে যাবে তখন তোমার সমস্ত ল্যামডা হিসাব করতে হবে কিউ এর জন্য। 420 হচ্ছে মূলত বাংলাদেশের একটা ধারা, বুঝছো? মানে মনে করো তুমি যদি কারোর সাথে চিটিং করো, বেইমানি করো, বাটপাড়ি করো, ধর একজনের কাছে টাকা নিয়ে দাও নাই, ঠিক আছে, তুমি একজনকে একটা ব্লাঙ্ক চেক দিছো, একটা চেক দিছো যাতে মনে করো তুমি অনেক টাকা লিখে দিছো, বা ব্লাঙ্ক চেক দিছো কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা নেই। তো এই ধরনের ক্ষেত্রে প্রতারণামূলক মামলা, এই প্রতারণামূলক মামলা বিচার করা হয়েছে 420 ধারাতে, এই জন্য এটাকে বলে 420 মামলা। তাহলে আমরা যদি বলি বেটা তো 420, বেটা 420 মানে হচ্ছে বোঝায় যে তার নামেও যদি বাংলাদেশে মামলা করা হয়, বা নট বাংলাদেশ, বাংলাদেশ প্লাস ইন্ডিয়া, কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার সংবিধান প্রায় মনে করো 100% না 99% সেম, সিমিলার সংবিধান দুই জায়গাতেই, আইন টাইন সব কিছু একই রকম। ইন্ডিয়াতে বলা হচ্ছে আইপিসি, ইন্ডিয়ান পিনাল কোড, ইন্ডিয়ান পিনাল কোড, আর বাংলাদেশে বলে বিপিসি, বাংলাদেশি পিনাল কোড। বাট আইপিসিকে হুবহু কপি করে বিপিসি বানানো হয়েছে, বিষয়টা হচ্ছে তাই। আসলে কোনো উপায়ও ছিল না, কারণ আসলে বাংলাদেশে একটা সংবিধান বা আইন কানুন লেখা ইটস নট টু ইজি, ইটস মানে ভেরি মাচ চ্যালেঞ্জিং। তাই জন্য আসলে এটা কপি করে দিয়েছে বলে, এখন কী করবে, চেক বেচারা ব্যাপার না, চলতেছে তো। এখন যদি আইন যা আছে সেটা যদি প্রয়োগ হইতো, কারণ মনে করো আইনে তো প্রয়োগ হয় না, বাংলাদেশে আইন কানুন সব সুন্দর কিন্তু প্রয়োগ হয় না, আইনের ফাঁক ফোকর দিয়ে আসামি টাসামি বের হয়ে যায়। আর বাংলাদেশে টাকা দিলে মনে করো ওই একটা কী বলা যেতে পারে, মানে বলা উচিত না, জজকে যদি বলা হয় যে টাকা পয়সা দিয়ে, পুলিশকে যদি বলা টাকা পয়সা দিয়ে, এখানে ময়লা আছে ময়লা চাটো, ময়লাও চাটবে না বসে বসে। বাংলাদেশের অবস্থা এমন দাঁড়াইছে পুরা, বুঝছো? মেজরিটি, সবাই না, মেজরিটি ঠিক এই মানসিকতার। এই জন্য বাংলাদেশে আসলে সততার প্র্যাকটিসটা ঘর থেকে গড়ে ওঠার কথা, যেটা গড়ে উঠতেছে না। কারণ দেখা যাচ্ছে যে বাবা সন্তানকে সততা শেখাবে, সে বাবাই করাপ্টেড, বুঝছো? যে বাবা মার্ডার করে সে সন্তানকে কখনো এটা শেখাতে পারে না যে বাবা মার্ডার করা ভালো না। যে সন্তান মনে করো যে বাবা ঘুষ খায়,
যে বাবা মনে করো দুর্নীতিবাজ, সে কখনো তার সন্তানকে ভালো শিক্ষা দিতে পারে না, সন্তানও সেটা এনজয় করে, এই জন্য সে একটা রামছাগল হয়ে পড়া, সেও দুর্নীতিবাজ হয়, এই সাইকেলে চলতেছে। এখন আসলে আমি যেটা দেখছি যে দুর্নীতি করে বা 2 নাম্বারি ধান্দাবাজি করে টাকা পয়সা কিছু বানানো যায়, তো জীবনে শান্তি সাও থাকে না, মানে জীবনটা পুরো হেল হয়ে যায়, জাস্ট নরকে পরিণত হয় পুরোপুরি, বুঝছো? এটা হবে, এই জন্য তোমরা চেষ্টা করবা ভবিষ্যতে যখন কর্মজীবনে যাবা, কলেজ তো কোনো না কোনোটাতে চান্স পাবাই, কলেজ চান্স পাবা, ইউনিভার্সিটি চান্স পাবা, এটা আমি আসলে বড় বিষয় মনে করি না, কারণ এটা জীবনের একটা ছোট্ট অ্যাডমিট কার্ডের মতন, বুঝছো? মেন ব্যাপার হচ্ছে তুমি যখন কর্মক্ষেত্রে যাবা তখন যেন কোনোভাবে দেশের সাথে, জাতির সাথে, রক্তের সাথে, মানে সততার সাথে সাথে বেইমানি না করো, এই বিষয়টা তোমাকে একদম ম্যাক্সিমাম গুরুত্ব দিয়ে দেখা লাগবে, বুঝছো? কারণ জীবনে কতদিন বা বাঁচবা, বাট একটা সময় আসার পর যখন নিজেকে আয়নার সামনে দাঁড়াবা যে আমি সারা জীবনভর এমন কি কোনো পুণ্যের কাজ করছি যাতে আমার সমাজের এই অংশের বা দেশের এই অংশে একটা বড় উপকার হইতো, তার আমার জীবনের উদ্দেশ্য কী ছিল? জাস্ট আমি মানুষের কাছ থেকে টাকা পয়সা মারবো, মানুষের কাছ থেকে দুর্নীতি করবো, ঘুষ করবো, দেশের টাকা খাবো, এই কাজটা করো না। এটা আসলে তুমি যে ধর্মের হও না কেন, ধর্মের গুলি মানে যে ধর্মের তুমি হও না কেন, তোমার দায়িত্ব হচ্ছে সততার সাথে জীবনকে নির্বাহ করা, আর তোমাদের এখন যে বয়স, এই বয়সে চেষ্টা করলেই এটা পারবা করতে। যাই হোক, চলো আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। 420 হয় না কিন্তু। প্রশ্নটা বলছে ঢাকা বেতার কেন্দ্রে মিডিয়াম ওয়েভে 630 কিলো হার্টসে অনুষ্ঠান সম্প্রচারণ করে, রেডিও তরঙ্গের বেগ এত হলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটা মানে হচ্ছে V/F। তো রেডিও ওয়েভ বলো বা মাইক্রোওয়েভ বলো, যাই হোক না কেন, এর ভেলোসিটি কিন্তু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে 630 কিলো হার্টস। এটা অনেক হয়তো বা বোঝে না, 630 কিন্তু হবে না, কিলো যেহেতু আছে তার একটা 10⁻³ গুণ হবে, কিলো মানে 10⁻³। তো এখান থেকে ভাগ করলেই তুমি এটা রেজাল্ট পাবা, 3 × 10⁻8/630 10⁻³ কত হইল? 476 মিটার, 476.19 মিটার। এই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মান, বুঝতেছ? তো এই ব্যাপারগুলো কিন্তু দেখো খুব জটিল না, বাট এগুলো যদি তোমার কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু একটা বিশাল বড় বাস খাওয়া লাগবে। চলো পরের প্রশ্নে যাই আমরা। আচ্ছা, তোমরা একটা বিষয় জানো কিনা আমি জানি না, তরঙ্গের ভেলোসিটি, ওয়েভের ভেলোসিটি, এটা কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, স্পেশালি সাউন্ড ওয়েভের, এবং সাউন্ড ওয়েভের সাথে টেম্পারেচারের সম্পর্ক হচ্ছে এরকম, ভেলোসিটি প্রপোর্শনাল টু √ টেম্পারেচার। ঠিক আছে, এখানে এই টেম্পারেচার মানে কি আমি তোমাকে একটু আগে থেকে বলে দেই। এই টেম্পারেচার মানে হচ্ছে সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যোগ করবা, এটা তুমি ইন্টারমিডিয়েটে উঠলে বিস্তার জানতে পারবা এই জিনিসটা, বাট এখন এতটুকু তোমার জানা লাগবে। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332 হলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে? তাহলে তুমি দুইটা টেম্পারেচার চিন্তা করো, একটা হচ্ছে V20 আর একটা হচ্ছে V0। এই দুইটা টেম্পারেচারের শব্দের বেগ যদি বের করতে হয়, তাহলে যেহেতু প্রপোর্শনাল √T, তাহলে এখানে কি হবে? এখানে হবে T20 ম্যাথ না কিন্তু, বাই T0। টি মানে হচ্ছে কেলভিন তাপমাত্রা, যেটা 273 যোগ করা লাগবে, তাহলে তোমার 20 ডিগ্রির জন্য ভেলোসিটি বের করা লাগবে, তাই না? তাহলে V20 উপরে বসাবা, এটা জানতে চাই। এখন V0 মানে 0 ডিগ্রির জন্য কত? 332, তাহলে 332 ইকুয়াল টু রুট, খেয়াল করো রুট, আমাদের T20 মানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলভিনে কনভার্ট করব, তাহলে এটাকে কেলভিনে কনভার্ট করলে কত হবে? 20 + 273, বুঝতেছ? 20 + 273 ডিভাইডেড বাই নিচে আসছে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তো 0 তো বসাবা না, 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 0 + 273, বুঝছো? তাহলে এখান থেকে কিন্তু V20 পেয়ে গেলা। এবং তোমরা মজা পাবা একটা জিনিসে, এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও আসছে একবার, বুঝছো? সো ইটস ভেরি ফ্যান্টাস্টিক থিং। 20 + 273/273 × 332, তাহলে কত হইল? 1484। 148 নো, এত তোমার কথা না, সামথিং ইজ ফিশ, আমি কিছু একটা ভুল করছি মনে, দাও ক্যালকুলেশন ভুল হয়েছে মনে হয়। 273 + 20/273 কত হইল? 1 পয়েন্ট রাইট × 332, হ্যাঁ 343.9, ভুল করছিলাম আগে, 343.9 মিটার পার সেকেন্ড। আমি ভুল করছিলাম, এটা বুঝলাম কেমনে? 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য শব্দের বেগ তো 4 গুণ হইতে পারে না, সো এই কমন সেন্স ইউজ করে বুঝছি ক্যালকুলেশন ভুল হয়েছে। এখানে কি বলছে দেখো, 20 ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড, এই 344, দেখো এই যে 344, দেখছো? 0 ডিগ্রি সেলসিয়াসে 322 মিটার পার সেকেন্ড হলে
1 ডিগ্রি সেলসিয়াস বেগ কতটুকু বৃদ্ধি পেয়েছে, মানে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য বেগ কতটুকু পরিমাণ বাড়ে, এটা তোমাকে বের করা লাগবে। তো তুমি এই জিনিসটা মানে এটার অ্যান্সারটা আমরা জানি, অ্যান্সার হচ্ছে 0.6 মিটার/সেকেন্ড। বাট তুমি এটা বের করবা কীভাবে, আমি তোমাকে একটা ছোট্ট টেকনিক দেখাই দিই। দেখো 1 ডিগ্রিতে কতটুকু বাড়ে এটা বের করা লাগবে। তাহলে তুমি 0 ডিগ্রিতে বেগ তো বলে দিছে 322, তাই না? আর 20 ডিগ্রিতে বলে দিছে হচ্ছে 344। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই সমীকরণটা ইউজ করো। তাহলে V20 আর এর 1 ডিগ্রি কম কত হয়, V19, তাই না? তাহলে এখানে হবে হচ্ছে T20 ডিভাইডেড বাই T19। এই ডাটা ব্যবহার করে করার সব থেকে বেস্ট হচ্ছে এটা। এখন V20 হচ্ছে 344, তাহলে তুমি 344 বসাবা, আর নিচে হবে হচ্ছে V19, আর ডান দিকে হবে হচ্ছে √, দেখো T20 মানে 20 + 273, এটা আরও অনেকভাবে করা যায় কিন্তু ওটা আমি তোমাকে অন্য একটা ভাবে দেখাচ্ছি। আর নিচে হবে 19 + 273। তাহলে তুমি কি বের করতে পারলে এখান থেকে, V19 কত, V19 মানে কি 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে। তাহলে √20 + 273 বাই 19 + 273, ওকে 344 কেটে দিয়ে ভাগ করতে হবে, তাহলে 343.41 মিটার/সেকেন্ড। তাহলে বলো তো আমাদের এই যে 20 থেকে 19 1 ডিগ্রি ডিফারেন্স না, তাহলে ডেল্টা ভি কত আসছে, ডেল্টা ভি আসছে হচ্ছে 344 মাইনাস 343.4, মানে হচ্ছে 0.6 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হচ্ছে অ্যান্সার। তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াসে বেগ বৃদ্ধি পেয়েছে হচ্ছে 0.6 মিটার/সেকেন্ড। তুমি এখন এটা যে কোনো একটা রেফারেন্স পয়েন্টের মধ্যে বিবেচনা করতে পারো। আমি একটা একভাবে করালাম, তুমি এটা তোমার মতন করে করতে পারো। বাট এটা মনে রাখবা যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে আমাদের শব্দের বেগ 0.6 মিটার/সেকেন্ড করে বাড়ে প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধির জন্য। বুঝতে পারছো, এই কথাটা মনে রাখবা। প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধিতে আমাদের এই ঘটনাটা এভাবে ঘটে। ওকে, আচ্ছা এবার আলোর প্রতিফলনের তো বেসিক কিছু প্রিন্সিপাল আছে, তুমি তো জানোই যে এখানে একটা অনেকে একটা কনফিউশনে ভোগে, সেটা হলো আমি একটু বলে দেই। সেটা হলো যে লাইট যখন প্রতিফলিত হয় মানে এভাবে যখন আসে, তখন এইটাকে কিন্তু আমরা বলি হচ্ছে আপাতন কোণ, অবিলম্বের সাথে কোণ, এবং আপাতন কোণ আর প্রতিফলন কোণ কিন্তু সমান হয়। এটা তো তোমরা নিশ্চয়ই জানো, তাই না? আর দর্পণ আছে কিন্তু আর দুই ধরনের। এটা তো সমতল দর্পণ, এই দর্পণটাকে বলা হয় হচ্ছে অবতল দর্পণ। কি বলা হয়, অবতল দর্পণ। ওকে, তো অবতল দর্পণের দেখো এটাকে বলা হয় ফোকাস, এটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র সি। ক্লিয়ার? তো তুমি যে কোনো একটা পয়েন্টে যদি লক্ষ্যবস্তু রাখো, মনে করো তুমি এখানে একটা লক্ষ্যবস্তু রাখলা অথবা এখানে একটা লক্ষ্যবস্তু রাখলা, তো অবতল দর্পণের সব থেকে একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে যে এ খর্বিত এবং বিবর্ধিত দুই ধরনের বিম্বই তৈরি করতে পারে। যেমন এখানে যদি তুমি একটা লক্ষ্যবস্তু রাখো, তাহলে এই যে বিম্বটা তৈরি হবে সেটা হবে সি এবং এফ এর মাঝামাঝি কোথাও, এবং সেটা খর্বিত হবে। আর যদি তুমি সি এবং এফ এর সামনে কোথাও রাখো, বিম্ব হবে পেছনে এবং সেটা বিবর্ধিত বিম্ব হবে। তো এই বিম্ব কোথায় হবে এইটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1/u + 1/v = 1/f। তুমি এইটা মেবি দেখছো হয়তো, বা এখানে ইউভি কি জিনিস আমি তোমাকে একটু বলে দেই। ইউভি মানে হচ্ছে লক্ষ্যবস্তু কোথায় আছে আর বিম্ব কোথায় আছে সেই বিষয়টা। ঠিক আছে, যেমন আমি একটা চিত্র তোমাকে এঁকে দেখাই, তাহলে হয়তো বা বিষয়টা তোমার বুঝতে সুবিধা হবে। ধরো আমরা এইটা মুছে দিই, এই যে এটা মুছে দিই, কেমন? তো আমরা ধরে নিচ্ছি যে এখানে আমি লক্ষ্যবস্তুকে রাখছি, তাহলে এটা বিম্ব রাখি কিভাবে, এখান থেকে একটা লাইটে আসবে এবং সেটা প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে চলে যাবে। আর বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো লাইট আসে, সে ঠিক ওই বরাবরই আবার ব্যাক করবে। তাহলে এই বস্তুটার যে বিম্ব হবে, সেই বিম্বটা কোথায়, সেই বিম্বটা হবে হচ্ছে এইখানে, এখানে, রাইট? আর এটা যেহেতু উল্টা, এটা হচ্ছে বাস্তব ও বিবর্ধিত বিম্ব, এটা হচ্ছে বাস্তব বিবর্ধিত বিম্ব। এখন এখানে ইউভি কোনটা বলো তো, বলতে পারবা? এটা অবশ্যই তোমার জানার কথা, তাই না? এটা তুমি জানো মনে হয়। এখানে ইউ মানে হচ্ছে এইটুকু, দিস ওয়ান, এটা হচ্ছে ইউ। আর ভি মানে হচ্ছে যেটা, এটা হচ্ছে ভি। বুঝছো? আর এতটুকু তো তোমার নিশ্চয়ই জানা আছে যে এর যদি বক্রতার কেন্দ্রে আমরা লক্ষ্যবস্তুকে রেখে দেই, তাহলে বিম্বটাও কিন্তু বক্রতার কেন্দ্রে তৈরি হয়। আর এখানে বিবর্ধন বলতে একটা বিষয় আছে, বিবর্ধন। এগুলো সব ইন্টারমিডিয়েটে বিস্তারিত জানতে পারবা, বুঝছো? বিবর্ধন মানে হচ্ছে v/u, মানে তোমার এসএসসি লেভেল হচ্ছে আমি স্কেল দিয়ে দেখাই, ইন্টারমিডিয়েট যদি এই রকম হয়, এটা আরও টেন্স টু ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। এসএসসি কতটুকু জানো? এসএসসি হচ্ছে এই যে এতটুকু,
আর ইন্টারমিডিয়েটের সিলেবাস এত বড় যে জীবনে কেউ শেষ করতে পারে নাই, আমিও পারি নাই, কারণ এর কোনো শেষ নাই। মানে তুমি যতভাবে কোশ্চেন রেডি করতে পারো সবভাবেই কোশ্চেন ইন্টারমিডিয়েট সিলেবাসের মধ্যেই থাকে। আর তোমার এসএসসির বই তো এতটুকু একটা বই, এই পড়তে না ঝাল হয়ে যাচ্ছে পুরা, তাহলে ইন্টারমিডিয়েটে কী করবা, পড়া লাগবে। তাহলে আমরা বুঝলাম যে একটা এটা অবতল দর্পণ, তাই না? তাহলে অবতল দর্পণে কেমন ধরনের বিম্ব তৈরি হয়? উত্তল, অবতল, সরি মানে বিবর্ধিত, কর্বিত, বাস্তব, অবাস্তব সব বিম্বই তৈরি করতে পারে। আর আরেক ধরনের দর্পণ আছে, তুমি এতটুকু জানো না, সেটা হচ্ছে উত্তল দর্পণ। এই যে উত্তল দর্পণ, এখন উত্তল দর্পণে তুমি যদি এইখানে লক্ষ্যবস্তুকে রাখো তাহলে তুমি দেখবে একটা অবাস্তব বিম্ব তৈরি হয়েছে এখানে, এবং অবাস্তব বিম্ব মানে হচ্ছে সোজা, কর্বিত। তাহলে এ সবসময় অবাস্তব বিম্ব তৈরি করে। আর অবাস্তব বিম্ব সবসময় কেমন হয়? সোজা হয়। যেমন এখানে লিখছিলাম না, বাস্তব বিম্ব সবসময় কি হয়? বাস্তব বিম্ব অলওয়েজ উল্টা হয়, আর অবাস্তব বিম্ব সবসময় সোজা হয়। তো এই ব্যাপারগুলো একটু মনে রাখবা, বইতে আছে যদিও, একটু যা ঝালাই করে রাখা দেওয়ার জন্য বললাম। এবার চলো দেখি কি কি প্রশ্ন দিচ্ছে, দেখি একটু আমরা। আচ্ছা, প্রথমে বলছে যে অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখলে বিম্বের বিবর্ধন কত হবে। মাত্র বলছিলাম তোমাকে যে একটা অবতল দর্পণে যদি আমরা বক্রতার কেন্দ্রে মানে এইখানে কোনো লক্ষ্যবস্তু রেখে দেই তাহলে বিম্বটা ঠিক বক্রতার কেন্দ্রেই হয়। ঠিক আছে, প্রমাণ হচ্ছে আমি যদি বক্রতার, আমি তোমাকে হিসাব করে দেখাচ্ছি, এটা তুমি এটা মনে যদি না রাখতে চাও। আচ্ছা, এই আর ইকলস টু কি বলো তো? আর ইকলস টু 2f না? এটা তো জানো মনে, তাই না? এর জন্য দর্পণের জন্য f ইকলস টু r/2। তাহলে আমাদের মানে বক্রতার কেন্দ্রে রাখা হয়েছে, তাহলে কেন্দ্রে রাখা হয়েছে মানে ইউ এর মানটা হচ্ছে আর এর সমান, রেডিয়াসের সমান। কথাটা কি বলতেছি দেখো, এখানে যদি লক্ষ্যবস্তু রাখো তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু তো ব্যাসার্ধ, তাই না? এটুকু বক্রতা ব্যাসার্ধ না? এই বক্রতা ব্যাসার্ধের জন্য তো কেন্দ্র এটা। তাহলে এই যে বক্রতার ব্যাসার্ধটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের জন্য আর, এবং সেই আর মানে হচ্ছে 2f, আর মানে হচ্ছে 2f, আর ইউ মানে হচ্ছে আর। তাহলে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এখন মান বসায় ফেলো। তাহলে ইউ এর মান হচ্ছে আর, ভি বের করতে চাই, আর এফ হচ্ছে 2r। তাহলে দেখো আমাদের ভি এর মান আসবে হচ্ছে আর এর সমান। তাহলে ইউ আর ভি যদি সমান হয়, ইউও আর ভিও আর, তাহলে বিবর্ধন, এই বিবর্ধনের সংজ্ঞা হচ্ছে এটা হচ্ছে ভি বাই ইউ, তার মানে কি আর বাই আর। তাহলে আর বাই আর মানে কত? বিবর্ধনের মান হচ্ছে 1, ব্যাস। এখন এটা তোমাকে বক্রতার কেন্দ্রে না বলে অন্য যে কোনো জায়গায় বলতে পারতো, যেখানেই বলুক তুমি ভাই বের করে ফেলবা। আচ্ছা, এবার এখানে কি বলছে দেখো তো, এটা তো বুঝতে পারছো তুমি না যে বক্রতার কেন্দ্র মানে কি? বক্রতার কেন্দ্র মানে হচ্ছে সেই পয়েন্ট, যে পয়েন্টকে কেন্দ্র করে আমরা একটা দর্পণকে কল্পনা করতে পারি, এটা অবতল দর্পণকে কল্পনা করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই বক্রতার কেন্দ্র বা সি। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সিমিলার প্রশ্ন দিছি এখানে যে সমতল আয়নাকে গোলীয় আয়না হিসেবে ভাবলে ফোকাস দূরত্ব কত হবে? মানে বুঝো, একটা সমতল আয়না মানে এই হচ্ছে একটা সমতল আয়না। তা আমি যদি মনে করতাম যে এটা একটা গোলীয় দর্পণ, তাহলে তার বক্রতার ব্যাসার্ধ কত হইতো? অ্যান্সার হচ্ছে, তুমি চিন্তা করো তো, আমি তোমাকে ছোট্ট করে দেখাই। ধরো তুমি কম ব্যাসার্ধ নিয়ে একটা গোলক আঁকলা, তাহলে কম ব্যাসার্ধ নিয়ে আঁকলে তুমি এরকম আঁকতে পারবা। আর একটু বড় ব্যাসার্ধ নিলা, তাহলে এমন হবে। আর একটু বড় নিলা, এমন হবে। আর একটু বড় নিলা, এমন হবে। দেখি আমি হাতের সমান নেই, এমন হবে। আরও বড় নেই, মনে করো এখান থেকে এখানে নেই। অনেক বড় নিলে তুমি দেখো এটা কিন্তু একটু বাঁকাইছে, এবার তুমি যদি এরকম বাড়াতে 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 অসীম পর্যন্ত বাড়াতে পারো, তখন একটা পারফেক্ট ফ্ল্যাট লাইন পাবা। তার মানে একটা সমতল দর্পণের যদি বক্রতার কেন্দ্র আমরা খুঁজি, সেটা পাবো হচ্ছে অসীমে। সো এর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ইনফাইনাইটলি লার্জ বা অসীম পরিমাণ বিস্তৃত। বুঝতে পারছো? অসীম পরিমাণ বড় এর বক্রতার ব্যাসার্ধ। এর হচ্ছে আমাদের মোটামুটি সমতল দর্পণ। তো সমতল দর্পণ মানে হচ্ছে ব্যাসার্ধ ইনফিনিটি, মনে রাখবা। এটা কি বলছে? এমন একটি দর্পণ, মজার একটা প্রশ্ন দেখো, এমন একটি দর্পণ যেখানে বিবর্ধনের মান 1 থেকে বেশি পাওয়া যায়, এইটা বলা মানেই হলো যে এটা অবতল দর্পণ। অবতল দর্পণ ছাড়া কখনোই বিবর্ধন 1 থেকে বেশি পাওয়া যায় না। অবতল দর্পণ মানে হচ্ছে এর ফোকাস দূরত্ব এফ হচ্ছে পজিটিভ। এই কথাটা দিয়ে তোমাকে এই তথ্যটুকু বলে দিছে। এক্সামিনার কত চালাক দেখছো, সরাসরি কিন্তু বলা নেই অবতল দর্পণ, তোমাকে বলছে যে একটি এমন দর্পণ যেখানে বিবর্ধনের মান 1 থেকে বেশি পাওয়া যায়। ভেরি গুড। এবার বলছে দর্পণটির ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। ভালো কথা। তাহলে ফোকাস দূরত্ব এফ এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। একটি বস্তুকে 15 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্বের দূরত্ব কত? তো একটি বস্তুকে 15 সেন্টিমিটার দূরে রাখছি মানে হলো ইউ এর মানটা 15 সেন্টিমিটার। ব্যাস হয়ে গেছে। এখান থেকে ভি বের করা লাগবে।
ফিউ, পারবে না করতে? একদম পানির মতো সহজ। তাহলে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। তাহলে আমাদের ইউ এর মান হচ্ছে 15, ওকে, ভি এর মান আমরা বের করতে চাই, আর এফ এর মান আমাদের দেওয়া আছে 10। তো +10 কেন হবে? কারণ শুরুতে বলা আছে হচ্ছে অবতল দর্পণ, তাই যদি উত্তল দর্পণ বলতো তাহলে এখানে আমরা -10 দিতাম, বুঝতে পারছো? উত্তল দর্পণ বললে মাইনাস দিতাম। তাহলে এটা মনে রাখবা, উত্তল দর্পণ যদি হয়, উত্তল দর্পণ এটা হলে মাইনাস হবে ফোকাস। তাহলে এখান থেকে তুমি নিশ্চয়ই বুঝতেছো ভি এর মান আমরা অনায়াসে বের করতে পারবো। তাহলে কত হবে? 10 ইনভার্স মাইনাস 15 ইনভার্স এর ইনভার্স মানে 30 সেন্টিমিটার, মানে হচ্ছে 30 সেন্টিমিটার। সো 30 সেন্টিমিটার দূরে একটা, এবং ভি যেহেতু পজিটিভ তাহলে এখানে একটা বাস্তব বিম্ব তৈরি হবে, এবং বিম্বটা যেহেতু বাস্তব তাহলে এটা উল্টা হবে। এটা কিন্তু শুরুতে বলছিলাম যে খাতাতে লিখে রাখো, সমস্ত অবাস্তব বিম্ব সোজা আর সমস্ত বাস্তব বিম্ব হচ্ছে উল্টা। খাতাতে লিখছো? আবার লিখো, সমস্ত অবাস্তব বিম্ব সোজা আর সমস্ত বাস্তব বিম্ব হচ্ছে উল্টা। তো এই বিষয়টা আমরা মোটামুটি চাক্কাস করে শিখে ফেলছি। এটা আবার কি? পেরিস্কোপ। সরল পেরিস্কোপে সমতল দর্পণ নলের অক্ষের সাথে কত কোণ অবস্থান করে? 45 ডিগ্রি। মুখস্থ। উত্তল অবতল দর্পণ চেনার উপায় কি? আরে এটা তোমরা চিনি, যেমন আমি তোমাকে বলি, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। এটা কি? এটা হচ্ছে একটা চামচ। তাহলে দেখো আমি তোমাকে দুইটা জিনিস একটু বলি। একটা চামচ তুমি যদি এভাবে চিন্তা করো, তাহলে এই চামচে তুমি দুইটা কাজ করতে পারো। দেখবা চামচে তুমি যদি এইখানে তুমি তোমার ফেস আনো, মানে তুমি তাকাও, ভিউ, এটা মনে করো তুমি, তাহলে দেখবা তোমার মুখটা বড় দেখা যাচ্ছে। চামচের কাছে যদি আনো, মাঝে মাঝে আমরা ছোটবেলায় এরকম জিভ বের করতাম, জিহ্বাটা এত বড় দেখা যেত, মজা পাইতাম। ঠোঁট দুটা মনে হতো এরকম বিশাল বিশাল মোটা মোটা ঠোঁট। তো যাই হোক, এই যে মাথাটা তুমি দেখতে পাচ্ছ, তুমি আসলে একটা অবতল দর্পণের দিকে তাকিয়ে আছো, অবতল দর্পণের দিকে। আর তুমি সেম ভাবে যদি পেছনের দিকে তাকাও, পেছনের দিকে মানে হচ্ছে ধরো এইখানে তুমি তাকালা, ফিউ 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 ফিউ, এদিকে যদি তাকাও তাহলে দেখা যাবে যে তোমার মাথাটা পিচ্ছি একদম ঢ্যাপসা গেছে মনে হচ্ছে। মাথা যতটুকু বড় তার থেকে ছোট দেখা যাচ্ছে, কিন্তু সোজা আছে, আর এখানে সব কিছু উল্টা থাকে। তাহলে অবতল দর্পণ চেনার উপায় কি? অবতল দর্পণ চেনার উপায় হচ্ছে যে তুমি দর্পণের সামনে যদি একটা আঙুল রাখো, সে আঙুলটার বিবর্ধিত এবং উল্টা বিম্ব যদি দেখা যায় সেটা হচ্ছে অবতল দর্পণ। কি বললাম? অবতল দর্পণের সামনে আঙুল রাখবো, আঙুলটা বিবর্ধিত উল্টা বিম্ব দেখা যাবে, বিবর্ধিত আর উল্টা বিম্ব, সেটা হচ্ছে অবতল। আর উত্তল দর্পণের সামনে যদি আমি আঙুল রাখি তাহলে কি হবে? আঙুল রাখবো, তাহলে আমার আঙুলটা যদি পিচ্ছি দেখা যায় এবং সোজা দেখা যায় তাহলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে একটা উত্তল দর্পণ। তাহলে এভাবে তুমি একটা উত্তল দর্পণ আর অবতল দর্পণকে চিনতে পারো, বুঝছো? এটা মনে রাখবা। আচ্ছা, এবার আলোর প্রতিসরণ চ্যাপ্টারটার কয়েকটা ছোট জিনিস এটা মনে করাই দিব। প্রথমত, আমরা কিন্তু জানি যে আলো যদি এটা হালকা মাধ্যম হয় আর এটা যদি ঘন মাধ্যম হয়, যেমন ধরলাম যে এটা হচ্ছে এয়ার আর এটা হচ্ছে ওয়াটার, তো আলো দেখা গেল যে একটা রেড কালারের লাইট এখানে আপতিত হয়েছে। তো এখানে আপতন কোণ আমরা কেমন হিসাব করব? আমরা এখানে একটা লম্ব আঁকবো, এভাবে লম্ব আঁকলে এটা হচ্ছে আপতন কোণ, হুইচ ইজ আই। তারপর কি হয়, এটা হালকা থেকে ঘনতে যাওয়ার সময় সে অভিলম্বের দিকে বেঁকে যায় এভাবে, ফলে এই কোণটাকে আমরা বলবো হচ্ছে আর। তো এখানে প্রতিসরণাঙ্ক নামক একটা শব্দ আছে। প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরণাঙ্ক। তো তোমাদের একটা ছোট্ট জিনিস একটু শেখাই দিই। এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরণাঙ্ক আমরা এভাবে লিখি, এয়ার মি ওয়াটার। এইটাকে তুমি দুইভাবে লিখতে পারো, মানে এটা অনেকভাবে লেখা যায়, বুঝছো? ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন দেখবা এটা ইকুয়ালস টু লেখা যায় সাইন আই বাই সাইন আর। এটাকে স্নেলের সূত্র বলে। কি বলে? সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। এটা নাম হচ্ছে স্নেলের সূত্র, যেটা তোমাদের নাই, আমি এই জন্য এটা বলতে যাচ্ছি না। বাট যদি তুমি বেগের সাহায্যে লিখতে চাও, বেগ, অথবা তুমি যদি কি বলে প্রতিসরণাঙ্কের সাহায্যে লিখতে চাও, দুভাবে লেখা যায়। কিভাবে? এটাকে প্রথমত বলা যায়, খেয়াল করো, কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? এয়ার থেকে ওয়াটারে যাচ্ছে, এয়ার থেকে ওয়াটারে যাচ্ছে। এই জন্য এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে ভেলোসিটি অ্যাট এয়ার বাই ভেলোসিটি অ্যাট ওয়াটার। বুঝছো? আলো হালকা থেকে ঘন মাধ্যমে গেলে বেগ কমে যায়,
এবং কত অংশে বেগ কমে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের এই এ মিউ ডাব্লিউ কথাটা মানে বোঝায়। আর এটাকে যদি প্রতিসরণাঙ্কের সাহায্যে লেখা হয় তাহলে এয়ার মিউ ওয়াটার মানে হচ্ছে মিউ ওয়াটার বাই মিউ এয়ার, মিউ এয়ার। তো এই সমীকরণটা জানা বাঞ্ছনীয়, একদম বাঞ্ছনীয়। যদি এটা না জানো তাহলে অমার্জনীয় অপরাধ হবে, এটা জানতেই হবে, তোমার বাঁচতে হলে জানতে হবে। তাহলে যেমন ধরো আমি তাহলে তোমাকে দুইটা জিনিস বলি। ধরো তোমাকে বলা হলো যে আচ্ছা হোয়াট ইজ এক্স মিউ ওয়াই, তাহলে প্রতিসরণাঙ্কের সাহায্যে লিখলে কি লিখবো? লিখবো হচ্ছে মিউ ওয়াই পরম প্রতিসরণাঙ্ক বাই মিউ এক্স। আর যদি বেগের সাহায্যে লিখি কি লিখবো? আলোর বেগের সাহায্যে লিখলে লিখবো হচ্ছে সি এক্স বাই সি ওয়াই। ব্যাস, মানে যে মাধ্যম এক্স মাধ্যম থেকে ওয়াই মাধ্যমে যাচ্ছে, এক্স মাধ্যম থেকে ওয়াই মাধ্যমে যাচ্ছে, এই জন্য বিষয়টা আমরা এইভাবে লিখছি, বুঝছো? আচ্ছা, এবার এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিসরণ বা সংকট কোণ নামক একটা বিষয় আছে। সেটা কি জিনিস? সেটা হলো, দেখো এর এতটুকু তুমি নিশ্চয়ই জানো যে লাইট যখন এটা মনে করলাম হচ্ছে পানি। তোমরা কেউ ফেনির আসো নাকি? ফেনি যদি কেউ থাকো তাহলে একটা মজার জিনিস বলি তোমাদের। আমাদের অফিসে ফেনির অনেক স্টাফ আছে। তো ফেনির লোকজনের সব থেকে মজার, যে খুব কিউট লাগে আমার শুনতে, ওরা পানি বলতে পারে না, মানে প বলতে পারে না। প সবসময় ওদের ফ হয়ে যায়, ফ, বুঝছো? পানিকে বলা হচ্ছে ফানি, পানিকে কি বলে? ফানি। বা খুব কিউট লাগে শুনতে। তো এটা একটা অ্যাসেন্ট, আঞ্চলিকতা। এখন দেখো, যদি ঘন মাধ্যম থেকে, মানে এই পানি মাধ্যম থেকে লাইট এভাবে যদি আপতিত হয়, তাহলে এখানে একটা কোণ আছে, তুমি জানো এটাকে আমরা বলি সংকট কোণ থিটা সি। যে কোণ আপতনের জন্য লাইট একদম তল ঘেঁষে চলে যায়, তাই না? একদম তল ঘেঁষে চলে যায়। তো এই কোণটাকে আমরা বলি হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পারছো? তো এই কোণটার নাম হচ্ছে সংকট কোণ, এই থিটা সিকে বলা হয়। যদি লাইট এখন সংকট কোণ থেকে বেশি কোণ আপতিত হয়, এটা অন্যটা কালার দেখি। যেমন ধরো আমাদের কি কালার দিব? হলুদ কালার দিই। যদি আমরা দেখি যে লাইট সংকট কোণ থেকে বেশি কোণ আপতিত হয়েছে, তাহলে সে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয় এভাবে, আবার সে গণমাধ্যমে ব্যাক করে। এই প্রিন্সিপালটা কাজে লাগায় কি বানানো হয় বলো তো? অপটিক্যাল ফাইবার বানানো হয়। এখন আমি এই হলুদ দাগটা মুছে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। হলুদ দাগটা আমাদের এখানে বিবেচনার বিষয় নয়। আচ্ছা, এখন বলো লাইট কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? পানি থেকে বাতাসে যাচ্ছে, তাই না? তাহলে আমি এমন লিখতে পারি ওয়াটার মিউ এয়ার, পানি থেকে বাতাসে যাচ্ছে। তো ওয়াটার মিউ এয়ার, এটাকে কি লেখা যাবে? আপাতন করে সাইন বাই প্রতিসরণ করে সাইন। তাহলে আপাতন করে সাইন মানে হচ্ছে সাইন থিটা সি, এই যে সাইন থিটা সি। আর প্রতিসরণ কোণের সাইন বলা যাবে হচ্ছে সাইন 90। এটা মূলত আমি স্নেলের সূত্র লিখছি, আর কিছু না। যে সাইন আই বাই সাইন আর মানে হচ্ছে এ মিউ ডব্লিউ। বাট এখানে খেয়াল রাখতে হবে যে কোন মাধ্যম থেকে লাইট কোন মাধ্যমে যাচ্ছে। অ্যান্সার হচ্ছে পানি থেকে যাচ্ছে বাতাস। আচ্ছা শোনো, তোমার যদি এগুলো সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকে, তাহলে আমার এই পেঁচাল তুমি বুঝতেই পারবে না যে আমি কি বলতেছি আসলে এখানে। তাই একদম বেসিক কিছু ধারণা লাগবে, আদারওয়াইজ ভাই তুমি এটা বুঝতে পারবে না, বুঝছো? তো তোমার বইতে যদি এখনো ঘাটতি থাকে, একটু বইটা দেখো, তারপর তুমি এগুলো ভালো করে দেখলে বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু হবে না। কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? পানি থেকে যাচ্ছে বাতাসে, পানি থেকে যাচ্ছে বাতাসে। তাহলে ওয়াটার মিউ এয়ার, ওয়াটার মিউ এয়ার ইকুয়ালস টু আপাতন কোণের সাইন। আপাতন কোণ মানে কি? যে থিটা সি, এই যেটা এই কোণের সাইন, তাহলে সাইন থিটা সি বাই প্রতিসরণ কোণের সাইন। প্রতিসরণ কোণের সাইনে মানে হচ্ছে প্রতিসরণ কোণ 90, তাহলে সাইন 90। তাহলে তুমি এখন বলো কি বলবা? ওয়াটার মিউ এয়ারকে কি বলা যাবে? মিউ এয়ার বাই মিউ ওয়াটার, বুঝছো? আর সাইন 90 মানে হচ্ছে যেহেতু 1, তাহলে ডান পাশে থাকবে সাইন থিটা সি, বুঝছো? আর মিউ এয়ার মানে তো তুমি জানো 1, সো তুমি এখান থেকে মজা করে লিখতে পারবে হচ্ছে যে সাইন থিটা সি, সাইন থিটা সি মানে হচ্ছে 1 বাই মিউ ওয়াটার, মিউ ওয়াটার। এইভাবেই সমীকরণটা আসছে। এখন এই অঙ্কগুলো কোথায় লাগতে পারে? যেমন ধরো তুমি চিন্তা করলা যে সূর্য ডুবে যাচ্ছে মনে করো, তাহলে আমাদের সূর্য মামা কই? ধরলাম এখানে সূর্য মামা, তাহলে সূর্য মামা ডুবে যাচ্ছে মানে সূর্য মামা এখানে আছে, যেখানে আছে, তাই তো? তাহলে সূর্য মামা যদি ডুবে যায়, আর এই সূর্য ডোবার দৃশ্য যদি আমাদের একটা ফিশ, এই যে ফিশ উপভোগ করতে চায়, ফিউ ফিউ, তাহলে তাকে তো তাকাতে হবে সূর্যের দিকে, তাই না? তো সূর্যের দিকে এইভাবে তো তাকাবে না, কারণ সূর্যের লাইট যেটা হচ্ছে সেটা কি বলতো? সূর্যের লাইট তুমি খেয়াল করে দেখো, সেটা হলো, আমি তোমাকে যদি বোঝাই দিই, সূর্যের লাইট কি করতেছে বলো তো? সূর্যের লাইট সূর্য থেকে কিভাবে আসতেছে? এই যে এভাবে এসে সংকট করে মাছের চোখে পৌঁছাচ্ছে, কি ঠিক এভাবে।
আবার দেখো খেয়াল করে কি বললাম, সূর্য থেকে লাইট আসতেছে, সরি, সূর্য থেকে লাইট এসে এটা সংকট কোণে মাছের চোখের দিকে যাচ্ছে। তো এই কোণটা যেহেতু সংকট কোণ, তাহলে মাছকে সংকট কোণে তাকাতে হবে। তো এই ধরনের প্রশ্ন তুমি কিন্তু পাবা পরীক্ষাতে। তাহলে এই কোণটাকে কি বলে? এই কোণটার নাম হচ্ছে সংকট কোণ। সংকট কোণ, ক্লিয়ার? তো এই বিষয়গুলো দেখো, এই বিষয়গুলো কিন্তু একদম ফেলনা না, এগুলো বইতে আছে এবং তোমার দায়িত্ব হলো যেগুলো বই থেকে মোটামুটি ভালো করে একটু মনে রাখা, যে কেমনে আমি এগুলাকে নিজের মধ্যে অ্যানালাইসিস করতে পারি বা নিজের মধ্যে এটাকে রপ্ত করতে পারি। এগুলো একটু ভালো করে খাতাতে তুলে নাও, বুঝছো? একদম কোনো কিছু বাদ দেওয়া যাবে না, অ্যাবসোলিউটলি নাথিং, কিছুই বাদ দেওয়া যাবে না। আমার এসিটা একটু বন্ধ করা লাগবে, তার আমি একটু রিমোটটা নিয়ে আসি। আমার আসলে ঠান্ডা লাগতেছে মেলা, অনেকক্ষণ ধরে এসি চলতেছে, খুব ঠান্ডা লাগতেছে। আদারওয়াইজ কিছুক্ষণ পর দেখা যাবে যে আমার নাক গলে গেছে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে এই জাতীয় কি ধরনের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো ধরো আমরা এখন একটু একটু করে টুস 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 করে সলভ করার চেষ্টা করব। তাহলে প্রথমে কি বলছে? প্রথমে বলছে হচ্ছে অভিলম্ব বরাবর আপাতন কোণ কত, কোণ কি আপাতন কোণ, ওহো সরি ভুল, আমি পড়তে ভুল করছি। অভিলম্ব বরাবর আপতন কোণ হলে প্রতিসরণ কোণের মান কত? এটা খুব মজার একটা প্রশ্ন। অভিলম্ব বরাবর আপতন মানে বুঝো, মানে হচ্ছে যে আমার এটা মনে করলাম বাতাস আর এটা মনে করো হচ্ছে পানি। তোমাকে প্রশ্ন করতেছে অভিলম্ব বরাবর আপতন হয়েছে, অভিলম্ব মানে তো যে ভাই এটা, তাহলে অভিলম্ব বরাবর আপতন মানে কি বোঝায় বলো তো? অভিলম্ব বরাবর আপতন মানে বোঝায় যে লাইটটা ঠিক এভাবে আসছে, একদম লাইট দিছে এভাবে আসছে। তাহলে এভাবে যদি আসে তাহলে আপতন কোণ আই মানে হচ্ছে 0 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে প্রতিসরণ কোণের মানটাও 0 ডিগ্রি হবে, মানে সে একদম একদম ই ঘেসে চলে যাবে। কি ঘেসে বলো তো? অভিলম্ব ঘেসে চলে যাবে পুরো, আর এর মানটাও 0 হবে। এটাকে বলে লম্বভাবে মানে আপতন। তার মানে তুমি বুঝতেছো যে তুমি পানির মধ্যে যদি টর্চ লাইট দিয়ে লাইট দাও, ঠিক এভাবে লেজার লাইট ধরো, তাহলে একদম যদি লম্বভাবে লাইট দাও তো ঠিক একদম লম্বভাবে সে ভেতরের দিকে ঢুকে যাবে। তাহলে আমাদের এক্ষেত্রে অ্যান্সার কত হবে? প্রতিসরণ কোণ আর, এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে 0 ডিগ্রি। এবার দেখো সেই প্রশ্ন, অস্তগামী সূর্য দেখতে হলে মাছকে কত কোণে তাকাতে হবে? আমরা কিছুক্ষণ আগে মনে হয় দেখে আসছিলাম, ওই দেখো যে সাইন থেটা সি ইকুয়াল টু 1/μw, তাই না? তাহলে থেটা সি বের করতে বলছে আমাকে। তাহলে আমরা একদম ডিরেক্টলি এখানে কি লিখে দিব? আমরা লিখে দিব হচ্ছে সাইন থেটা সি ইকুয়ালস টু 1/μw, ডাব্লিউ মানে হচ্ছে পানি। তাহলে আমাদের থেটা সি এর মান কত হবে? থেটা সি এর মান হবে হচ্ছে সাইন ইনভার্স 1/μw। এখন তোমরা কি জানো পানির প্রতিসরণাঙ্ক কত? এটা তোমার জানা উচিত। পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33, তাহলে 1/1.33 কত হবে? 48 দশমিক সামথিং হবে, এটা আমার অ্যান্সার মুখস্থ আছে। 1/1.33, এটা 48.7 ডিগ্রি। এটা ইন্টারমিডিয়েটে খুব কমন প্রশ্ন, 48.7 ডিগ্রি, বুঝছো? 48.7 ডিগ্রি। তো তোমরা কয়েকটা জিনিস একটু মনে রাখবো, আমি একটু লিখে দেই। সেটা হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক তো তুমি বুঝতেছো 1.33, গ্লাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5, কাচের প্রতিসরণাঙ্ক। আবার ডায়মন্ড আছে, ডায়মন্ড এটা অনেক হ্যাভি ম্যাটেরিয়াল, ডায়মন্ড অনেক ক্যাটেগরি আছে, এটা মোটামুটি তোমার 2.3 এর কাছাকাছি দাঁড়ায়, অনেক ক্ষেত্রে চলে যায় ডায়মন্ডের প্রতিসরণাঙ্ক। তো যাক ডায়মন্ড তোমাকে দিয়ে দিবে, কারণ ডায়মন্ডের আসলে আমি এক্স্যাক্টলি লিখতে চাচ্ছি না, বিকজ ডায়মন্ডের অনেকগুলো ক্যাটেগরি আছে, ডায়মন্ডকে বাদ দাও। তুমি শুধুমাত্র কাঁচ এবং পানি মনে রাখবা, বুঝছো? পানির জন্য 1.33 আর কাঁচের জন্য হচ্ছে 1.5, এটা একদম ফিক্সড। বাট এটা আবার কিন্তু মানে ভ্যারি করে, যদি লাইটের কালার চিন্তা করো এর সাপেক্ষে কিন্তু ভ্যারি করে। তো এইগুলো আমি হলুদ লিখছি, মানে হলো এরা হচ্ছে হলুদ লাইটের জন্য, হলুদ বর্ণের আলোর জন্য, ঠিক আছে? হলুদ আলোর জন্য। তো এটা আমরা মোটামুটি বুঝলাম। এবার পরবর্তী প্রশ্নে চলো যাই। এখানে বলছে এফ ফোকাসে উত্তল লেন্সে 3f এ বস্তু রাখলে বিম্বের দৈর্ঘ্য বস্তুর কত অংশ হবে? আচ্ছা, লেন্সের কথাটা আমি এসে তোমাকে এখনো বলি নাই। লেন্স এটা মনে করো উত্তল লেন্স, ওকে? তো উত্তল লেন্সের সামনে যদি কোনো লক্ষ্য বস্তুকে রাখা হয়, যেমন ধরো আমি এখানে একটা লক্ষ্য বস্তুকে রাখছি, ক্লিয়ার? এখানে একটা লক্ষ্য বস্তুকে রাখছি, তো এখান থেকে আসলে কি হয়, লাইট আসে, এসে প্রতিসরিত হয়ে ফোকাস দিয়ে চলে যায়, এভাবে ফোকাস দিয়ে চলে যায়, তাই না? আবার বক্রতার কেন্দ্র দিয়ে যদি যায় আবার সে সোজা চলতে থাকে, ফলে দেখা যায় যে আমাদের এখানে যে বিম্বটা তৈরি হয় সেই বিম্বটা দেখতে খানিকটা এরকম,
এই ধরনের একটা বিম্ব তৈরি হয়। বুঝতে পারছো? এরকম একটা বিম্ব তৈরি হয়। তো এখানেও তুমি কিন্তু যদি তুমি চাও তাহলে এখানেও কিন্তু এই যে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f এই সমীকরণটা ইউজ করতে পারো, নো প্রবলেম। বাট এখানে কয়েকটা বিষয় মনে রাখবা। আচ্ছা, অবতল লেন্স তো তুমি আঁকছো নিশ্চয়ই, এই যেটা হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্সের ফোকাস দূরত্ব এফ কিন্তু নেগেটিভ, এটা নেগেটিভ, আর এইটার ফোকাস দূরত্ব এফ কি হবে? এফ হবে হচ্ছে পজিটিভ। যখনই উত্তল লেন্স বলবে, এটা কিন্তু দর্পণের উল্টা, এটা জন্য আমার দর্পণের সাথে মেলানো ফেলো, দর্পণ আলাদা। উত্তল লেন্স যখন বলে দিছে উত্তল লেন্স, তখন ফোকাস দূরত্ব হচ্ছে পজিটিভ। আর যখন অবতল লেন্স বলে দিবে, কি বলতো, অবতল লেন্স বলে দিবে, তখন আমাদের ফোকাস দূরত্ব হচ্ছে নেগেটিভ। সো তুমি এই ইকুয়েশনটা ইউজ করতে পারো, জাস্ট এফ এর মান প্লাস মাইনাস বসাই দিবে আলাদা করে। আর এখানে বিবর্ধন এম, এই বিবর্ধন মানে কিন্তু অলওয়েজ এই যে ভি ডিভাইডেড বাই ইউ, এটা হচ্ছে আমাদের বিবর্ধন। ক্লিয়ার? এটা কি? এটা হচ্ছে আমাদের বিবর্ধন। আর একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু ভি এর মান, কথাটা বুঝো, ভি এর মান প্লাস মাইনাস হইতে পারে। সো তুমি বাস্তব অবাস্তব বিম্ব কিভাবে বুঝবা? বাস্তব বিম্ব লিখে দিছিলাম এটা। বাস্তব বিম্ব কি হয় বলো তো? উল্টা হয়। আর অবাস্তব বিম্ব কি হয়? অবাস্তব বিম্ব হচ্ছে সোজা হয়। আর বাস্তব বিম্ব অবাস্তব বিম্ব কিভাবে বুঝবা? বাস্তব বিম্ব বুঝবা হচ্ছে ভি আসবে হচ্ছে পজিটিভ, আর অবাস্তব বিম্ব কিভাবে বুঝবা? ভি আসবে হচ্ছে নেগেটিভ। তো এই বিষয়গুলোকে তুমি মনে রাখবা জাস্ট। কেমন? দর্পণ আর লেন্সের ক্ষেত্রে সমীকরণগুলো একই রকমের, শুধুমাত্র বিষয়গুলোকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। তাহলে এখানে এফ ফোকাস দূরত্ব উত্তল লেন্সে 3f এ বস্তু রাখলে বিম্বের দৈর্ঘ্য বস্তুর কত অংশ হবে? তাহলে তুমি সোজা উত্তল লেন্স বলছে কিন্তু, তাহলে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f ইউজ করো। খেয়াল করবা এখানে বিবর্ধন বের করতে বলছে, এফ ফোকাস দূরত্বে 3f এ বস্তু রাখছি, তাহলে ইউ এর মান হচ্ছে 3f, ভি বের করতে চাই, আর এখানে তো 1/f আছেই। তাহলে এখান থেকে দেখো তো ভি বের করা যাবে মনে হয়, তাই না? ভি কত হবে? ভি হবে হচ্ছে, দাঁড়াও, 1 ইনভার্স মাইনাস 3 ইনভার্স এর ইনভার্স, ভি হবে হচ্ছে 3f/2, 3f/2 হবে হচ্ছে ভি। আমি ক্যালকুলেশনকে ঠিক করছি? তাহলে এখান থেকে আমাদের 1/f কমন নেওয়া যায়, 1/f কমন নিলে 1 মাইনাস 3 ইনভার্স, 1.5। ঠিক আছে, এখন তোমাকে বলছে যে বিম্বের দৈর্ঘ্য বস্তুর কত অংশ, মানে তোমাকে বিবর্ধন বের করতে বলছে এম। তাহলে এম মানে কি? এম মানে হচ্ছে ভি বাই ইউ, তাহলে ভি মানে হচ্ছে 3f/2, আর ইউ মানে কি? ইউ মানে হচ্ছে 3f। বুঝছো? তাহলে কত হবে দেখো তো, 3f 3 বাদ গেলে অ্যান্সার হবে হচ্ছে হাফ। ব্যাস। হাফ কি পজিটিভ আসছে না, মানে হচ্ছে বাস্তব বিম্ব তৈরি হবে এখানে, বাস্তব বিম্ব তৈরি হবে। এবার পরের প্রশ্ন বলছে যে আলো যখন বায়ু থেকে কাছে অথবা কাছ থেকে বায়ুতে প্রবেশ করো, তখন আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কি হয়? তরঙ্গ দৈর্ঘ্যের কি একটু খেয়াল করো। এখানে নিশ্চিত রূপে সংগ্রহ করা যায়নি, মানে হচ্ছে এই প্রশ্নটা তোমার কাছ থেকে বায়ু, কাজ বলছে নাকি ডায়মন্ড বলছে, এটা আসলে এক্স্যাক্টলি বোঝা গেছিল না, বাট এটা ব্যাপার না, নিশ্চিত রূপে একটু বাদ দাও, এটা লাগবে না, এটা কোনো কাজ নাই। তাহলে তুমি আমাকে বলো তো, এটা বায়ু, এটা হচ্ছে কাচ, কোন মাধ্যমে লাইটের ভেলোসিটি কম বলো তো? বাতাস থেকে কাছে গেলে বেগ বাড়ে না কমে? কি জানো তুমি? বেগ কমে। তাহলে বায়ু মানে হচ্ছে এখানে সি এয়ার, আর এখানে হচ্ছে সি গ্লাস, অ্যান্ড আনডাউটলি সি গ্লাস ইজ লেস দেন সি এয়ার। ক্লিয়ার? তাহলে গ্লাসে আসার পর যেহেতু মানে বেগ কমে গেছে, বি ভেরি কেয়ারফুল, দুই মাধ্যমে ফ্রিকোয়েন্সি সেম, তাহলে ফ্রিকোয়েন্সি সেম হলে কি হবে? ল্যামডা অ্যাট গ্লাস ইজ লেস দেন ল্যামডা অ্যাট এয়ার হবে, মানে কাছে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। তাহলে তুমি এখানে বলো কি বুঝলা? তুমি বুঝলা হচ্ছে যে বাতাস থেকে যদি আলো কাছে আসে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, আবার কাছ থেকে যদি বায়ুতে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে যে মাধ্যমে বেগ কম তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে যে মাধ্যমে কি বলতো বেগ কম, সেখানে কি, সেখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটাও কম হবে। এই কথাটা মনে রাখতে হবে, কেমন? ভেরি ইম্পর্টেন্ট। এই পরবর্তীতে কি বলছে?
কোনো ব্যক্তি 1/5 মিটার ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করে, তার লেন্সটির ক্ষমতা কত? তো ক্ষমতা পি মানে কি? পি মানে হচ্ছে 1/f। এখন দেখো বাবারা, এফ অবতল লেন্স, তো তাহলে -1/5, 1/5 মাইনাস মানে হচ্ছে এটা হচ্ছে -5 ডায়োপ্টার, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। বুঝছো? এখানে কি বলছে? বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 4/3 হলে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত হবে? জাস্ট উল্টা হবে। উল্টা মানে এরা ছিল হচ্ছে 4/3 আর ওটা হচ্ছে 3/4। 3/4 মানে হচ্ছে 0.75, 0.75, এই যে 0.75। এটা কি বুঝছো মানে কি? আমি তোমাকে বলি শোনো, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক আমরা লিখবো এয়ার মিউ ওয়াটার। এইটা মানে হচ্ছে 1/, ওয়াটার মিউ এয়ার। এই কথাটা মনে রাখবা, মানে জাস্ট অপোজিট। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক যা হবে, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক ঠিক তার অপোজিট হবে, মানে ইনভার্স হবে। এই যে এই জিনিসটা হচ্ছে তাই। আচ্ছা, এবার এখানে কি বলছে? এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমের 3/4। আগে লিখে নাও, এ মাধ্যমে আলোর বেগ সি এ ইকুয়ালস টু 3/4 কার বলো তো? বি মাধ্যমের। এই কথাটা বলা আছে, এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমের 3/4। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আলোর বেগ নির্ণয় করো। এ মাধ্যমের সাপেক্ষে বি, আচ্ছা মানে প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে বলছে। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আলোর বেগ নির্ণয় করো। তাহলে এ মিউ বি বের করতে বলছে, প্রতিসরণাঙ্ক আসলে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক বের করতে বলছে। তাহলে এ মিউ বি কত হবে? এটা হচ্ছে ভেলোসিটি অ্যাট এ মিডিয়াম ডিভাইডেড বাই ভেলোসিটি অ্যাট বি মিডিয়াম। তাহলে এ মিডিয়ামের বেগ হচ্ছে আমাদের 3/4 ইন্টু সি এ ডিভাইডেড বাই সি বি, মানে হচ্ছে 3/4। তাহলে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক হচ্ছে 3/4। কথাটা বুঝতে পারছি? এ মাধ্যমে আলোর বেগ হচ্ছে বি মাধ্যমের 3/4, এই জন্য আমাদের এখানে মানটা 1-এর থেকে কম আসছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই ক্লাসটা এই পর্যন্ত শেষ করি। বুঝছো? এই পর্যন্ত শেষ করি, কারণ হচ্ছে আমরা এর পরে আরেকটা ক্লাস করি যেখানে আমরা স্থির তড়িৎ আলোচনা করব। তাহলে এই পর্যন্ত শেষ, পরের ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা, যেখানে আমরা বইয়ের বাকি যে অংশগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, পরের ক্লাসে দেখা হবে।